গল্পের শুরু হয় 1719 সালের উত্তর আমেরিকার এক বিস্তীর্ণ সমভূমিতে। গল্পের নায়িকা এক সাহসী ইন্ডিয়ান আদিবাসী মেয়ে, নাম তার লুনা নিজেকে একজন দক্ষ শিকারী হিসাবে প্রমাণ করতে চায়। তাই সে নিজের যোগ্যতার পরীক্ষায় টার্গেট হিসাবে বেছে নেয় 8 টন ওজনের এক বিশাল গ্রিজলি ভাল্লুক। সে আড়াল থেকে ভাল্লুকটিকে লক্ষ্য করছিল, কিন্তু সে খেয়ালই করেনি যে বাতাসের দিক পরিবর্তন হয়ে গেছে। আর ঠিক তখনই খাবার খেতে থাকা সেই হিংস্র ভাল্লুকটি বাতাসের গন্ধে টের পেয়ে যায় যে আশেপাশে কোনো অচেনা মানুষ আছে। পরিস্থিতি বেগতিক দেখে লুনা তড়িঘড়ি করে তার ধনুকের ছিলা টান দিয়ে আগেভাগেই আক্রমণ করতে চায়, কিন্তু অতিরিক্ত টেনশন আর তাড়াহুড়ো করতে গিয়ে বিপত্তি ঘটে। তার ধনুকের দড়িটাই ছিঁড়ে যায়। শব্দ শুনে ভাল্লুকটি মুহূর্তের মধ্যে লুনার দিকে ঘুরে তাকায় এবং বিকট গর্জন করে তার দিকে তেড়ে আসে। লুনা নতুন করে দড়ি বাঁধার সুযোগই পায় না, তার আগেই যমদূত তার সামনে হাজির। ঠিক সেই মুহূর্তে লুনার পোষা কুকুর টাইগার জীবন বাজি রেখে ভাল্লুকটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যায়। কুকুরের এই সাহসিকতায় লুনা কিছুটা সময় পেয়ে যায়। সে সুযোগ বুঝে ভাল্লুকটি যেদিকে গেছে সেদিকে লাফ দেয় এবং আবারও ধনুক ঠিক করে সামনের দিকে তাক করে। কিন্তু ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। তার সাহসী কুকুর টাইগার, যে কিনা একটু আগে ভাল্লুকের সাথে লড়ছিল, সে হঠাৎ ভয়ে লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে আসে। তার চোখে মুখে আতঙ্ক, যেন সে সামনে ভাল্লুক নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু দেখেছে। ওদিকে ভাল্লুকটিও আবার ফিরে আসে। লুনা আর কোনো উপায় না দেখে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। নদীর মধ্যে বিভারদের তৈরি করা বাঁধের আড়ালে সে লুকিয়ে পড়ে। কোনো মতে ভাল্লুকে হামলা থেকে সাময়িক রক্ষা পেলেও এই সামান্য ডালপালার আড়াল তাকে বেশিক্ষণ বাঁচাতে পারবে না। তার উপর লুনার হাতে এখন কোনো অস্ত্র নেই, মানে আজ তার মৃত্যু নিশ্চিত। যখন সে বাঁচার আশা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নিজের ভাগ্যকে মেনে নিচ্ছিল, ঠিক তখনই অবাক করা এক কাণ্ড ঘটে। ভাল্লুকটি হঠাৎ থেমে যায়। মনে হলো সে বাতাসের গন্ধে অন্য কোনো বিপদের আভাস পেয়েছে। লুনা অবাক হয়ে পানির নিচ থেকে উকি দিয়ে দেখে এক হাড় হিম করা দৃশ্য। বিশাল সেই ভাল্লুকটি বাতাসের সাথে লড়াই করছে। আসলে ওটা বাতাস ছিল না, ওটা ছিল এক অদৃশ্য স্বচ্ছ প্রাণী, আমাদের সেই প্রিডেটর। কিন্তু এই প্রিডেটর সম্ভবত খুব একটা অভিজ্ঞ ছিল না। হয়তো এটা তার প্রথম শিকার, কারণ লড়াইয়ের শুরুতে অনভিজ্ঞতার কারণে সে ভাল্লুকের কাছে মার খেয়ে যায়। ভাল্লুকটি তাকে মাটিতে ফেলে ইচ্ছে মতো রগড়াতে থাকে। লুনার চোখের সামনেই ভাল্লুকটি জেতার ভাব নিয়ে চলে যেতে নিচ্ছিল, কিন্তু সে খেয়ালই করেনি তার প্রতিপক্ষ আবার উঠে দাঁড়িয়েছে। প্রিডেটরটি নিজেকে একটু ঝেড়ে নিল, তারপর সোজা গিয়ে এক ঘুষি। বিশ্বাস করবেন না, মাত্র এক ঘুষিতেই সে ওই বিশাল বুনো জানোয়ারটাকে মেরে ফেলল। এরপর লুনা দেখল সেই অদৃশ্য শক্তি মরা ভাল্লুকটাকে টেনে নিয়ে যাচ্ছে। চারদিকে ছড়িয়ে পড়েছে রক্তের ভয়ঙ্কর গন্ধ। লুনার কলিজা শুকিয়ে যায়। সে বুঝতে পারে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। সে প্রাণ ভয়ে নদী দিয়ে সাঁতরে পালাতে থাকে, কিন্তু সে জানত না পুরো ঘটনাটাই ওই প্রিডেটর দেখছিল। তবে প্রিডেটরের স্ক্যানারে লুনাকে বিপদমুক্ত বা দুর্বল প্রাণী হিসাবে দেখানোয় সে তাকে আর ঘাটায়নি। তো বন্ধুরা, গল্প চালিয়ে যাওয়ার আগে ছোট্ট একটা জিনিস ক্লিয়ার করি। আসলে এই প্রেডেটর জিনিসটা কি? সহজ বাংলায় প্রেডেটর মানে হলো শিকারী, কিন্তু এই মুভিতে এরা সাধারণ কোনো বনের বাঘ ভাল্লুক না। এরা হলো ভিন গ্রহ থেকে আসা এক ভয়ঙ্কর প্রজাতি, যাদের কাজই হলো এক গ্রহ থেকে অন্য গ্রহে ঘুরে বেড়ানো এবং সেই গ্রহের সবচেয়ে শক্তিশালী প্রাণীকে খুঁজে বের করে তাকে শিকার করা। মজার ব্যাপার হলো এরা পেটের খিদায় শিকার করে না, এরা শিকার করে শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য আর নিজেদের গোত্রের কাছে নিজের বীরত্ব প্রমাণ করার জন্য। এদের কাছে আছে অদৃশ্য হওয়ার ক্ষমতা আর এমন সব হাইটেক অস্ত্র যা মানুষের কল্পনার বাইরে। লুনা নদী পার হয়ে নিরাপদ জায়গায় পৌঁছায়। সে চেয়েছিল তার গোত্রের সর্দার অর্থাৎ তার ভাইকে গিয়ে এই ভয়ঙ্কর দানবটার কথা বলবে, কিন্তু পথেই তার দেখা হয়ে যায় গোত্রের অন্য এক দলের সাথে, যারা তাকেই খুঁজতে এসেছিল। লুনা তাদের সতর্ক করে, বলে জঙ্গলে এমন এক দানব আছে যা ভাল্লুকের চেয়েও ভয়ঙ্কর। কিন্তু তারা লুনার কথা বিশ্বাস তো করেই না, উল্টো তাকে জোর করে অপমানজনকভাবে টেনে হিঁচড়ে গ্রামে ফিরিয়ে নিতে চায়। এদের এই ব্যবহারে লুনার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রুখে দাঁড়ায় এবং নিজের সমস্ত শক্তি দিয়ে তাদের হাত ফসকে বেরিয়ে আসে। কিন্তু লুনা ভাবতেও পারেনি তার নিজের লোকেরা এতটা নিচু হবে। তারা সবাই মিলে তাকে জাপটে ধরে বেঁধে ফেলে। আর এই পুরো নাটকটাই গাছের ওপর থেকে দেখছিল সেই অদৃশ্য শিকারী। লুনা চিৎকার করে সবাইকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু জেদি লোকেরা তার কথায় কান না দিয়ে সেখানেই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। হঠাৎ বনের ভিতর ডাল ভাঙার শব্দ। সবাই সতর্ক হয়ে ধনুক তাক করে, কিন্তু ভালো করে লক্ষ্য করে তারা দেখল ওটা সাধারণ কোনো এক ছোট প্রাণী। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর লুনার কথাকে বাজে বকবক মনে করে তাদের ছোট সর্দারটি এগিয়ে যায় লুনার দিকে, তাকে আশ্বস্ত করতে যে ভয়ের কিছু নেই। কিন্তু ঠিক তখনই সর্দারের বুকের উপর হঠাৎ 3টে লাল লেজার ডট ফুটে ওঠে। কিছু বুঝেই নেওয়ার আগেই এক আর্তনাদ, আর সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে, স্পট ডেড। এই দৃশ্য দেখে বাকিদের আত্মা খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড়। তারা পাগলের মতো এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু শত্রুকে দেখতে পায় না। হঠাৎ তারা দেখে তাদের এক সঙ্গীর শরীর থেকে শূন্যেই কেউ তীর টেনে বের করে নিল। এবার তারা বুঝতে পারে শত্রু কোথায়। তারা সেদিকে তীর মারে, কিন্তু এতে কাজ তো হলোই না, উল্টো সেই রক্তপিপাসু দানবটা খেপে গেল। সে তার অদৃশ্য মুড অফ করে দিয়ে বিকট এক গর্জন দিল। এই ভয়ঙ্কর চেহারা দেখেও দুই সাহসী আদিবাসী যোদ্ধা ভয় পেল না। তারা বর্ষা হাতে সোজা তার দিকে তেড়ে গেল। তারা ভেবেছিল এটা হয়তো পায়ে হাঁটা কোনো বুনো জানোয়ার, কিন্তু তারা তাদের নিজেদের ক্ষমতার ওপর
একটু বেশি ভরসা করে ফেলল। তারা দুদিক থেকে আক্রমণ করেও প্রিডেটরের গায়ে আঁচড়ও কাটতে পারল না। যুদ্ধের শুরুতেই প্রিডেটর একজনকে তুড়ি মারার মতো উড়িয়ে দিল। এরপর সে তার অদ্ভুত সব অস্ত্র বের করল এবং শুরু হলো এক পাক্ষিক নিধন। যে যোদ্ধা তার সাথে লড়ছিল 2 চালের মধ্যেই তার হাত কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হলো এবং মর্মান্তিকভাবে তার মৃত্যু হলো। সঙ্গীর এই করুণ মৃত্যু দেখে আরেকজন যোদ্ধা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে এবং বর্ষা দিয়ে প্রিডেটরের পায়ে আঘাত করে বসে। ব্যাস, এতেই সেই দানব পুরোপুরি খেপে যায়, কারণ এই প্রাণীটি প্রতিশোধ পরায়ণ। এই হট্টগোলের সুযোগে লুনা চুপিসারে মরা সর্দারের লাশের কাছে গিয়ে নিজের বাঁধন কেটে ফেলে। কিন্তু দানবটার এই ধ্বংসলীলা দেখে তার লড়াই করার আর কোনো সাহস অবশিষ্ট ছিল না। সে উল্টো দিকে দৌড় দেয়, কিন্তু কয়েক কদম যেতেই ঝোপের আড়াল থেকে লুকিয়ে থাকা তার এক গোত্রের লোক তাকে টেনে নিয়ে যায়। তারা ভেবেছিল এই ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে থেকে প্রিডেটরকে পাল্টা আক্রমণ করবে, কিন্তু তারা জানত না প্রিডেটরের কাছে আছে অত্যাধুনিক থার্মাল ভিশন বা তাপ শনাক্তকারী চশমা। সে বহু দূর থেকেই তাদের শরীরের তাপ দেখে অবস্থান বুঝে ফেলে। হঠাৎ করে প্রিডেটর তাদের দিকে তীর ছুড়লে লুনা কোনো মতে তার সঙ্গীকে সরিয়ে বাঁচিয়ে দেয় এবং দুজনে প্রাণপণে দৌড়াতে থাকে। কিন্তু প্রিডেটরের গতি তাদের কল্পনার বাইরে ছিল। চোখের পলকে সে তাদের ধরে ফেলে এবং লুনার সঙ্গীকে ফাহ বা থাবা দিয়ে মেরে ফেলে। কানের কাছেই সঙ্গীর মরণ চিৎকার শুনেও লুনা পিছনে তাকানোর সাহস পায় না। সে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। হঠাৎ পায়ে এক বিশাল ভাল্লুক ধরার ফাঁদ আটকে যায় এবং সে আছড়ে পড়ে। লুনা ফাঁদে আটকে গেছে, পালানোর কোনো পথ নেই। শিকারী প্রিডেটর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। সে বেড়ালের মতো ইঁদুর নিয়ে খেলার ভঙ্গিতে লুনার পায়ের চেনটা টানে এবং এক ভয়ঙ্কর গর্জন দেয়। কিন্তু হঠাৎ করেই সে চেনটা ছেড়ে দেয় এবং অদৃশ্য হয়ে সেখান থেকে চলে যায়। লুনা অবাক হয়ে যায়, কেন সে তাকে মারল না। আসলে প্রিডেটররা সাধারণত দুর্বল বা ফাঁদে আটকা অসহায় কাউকে মারে না, তাদের কাছে এটা স্পোর্ট নয়। লুনা যখন এসব ভাবছিল, ঠিক তখনই পিছন থেকে একদল ফরাসি লোক এসে লুনাকে বন্দুকের বাঁট দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে। যখন লুনার জ্ঞান ফেরে, সে দেখে তাকে একটা কুকুরের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, আর চারপাশটা গিজগিজ করছে অস্ত্রে সজ্জিত ইউরোপীয় দখলদার বাহিনীতে। এরা এখানে এসেছে শুধু সম্পদ লুট করতে নয়, তারা লুনার কাছ থেকে ওই ভিন গ্রহের দানব বা প্রিডেটরের খোঁজ জানতে চায়। লুনা মুখ খুলতে রাজি না হলে তারা ধৈর্য হারিয়ে ফেলে এবং খাঁচা থেকে আরেকজন ইন্ডিয়ানকে টেনে বের করে। লুনা ভালো করে তাকিয়ে দেখে এ যে তার নিজের ভাই। ভাই বোনের কথা বলার সুযোগটুকুও দেওয়া হয় না। ফরাসিরা লুনার ভাইকে একটা গাছের সাথে বেঁধে রাখে টোপ হিসাবে, যাতে প্রিডেটর তাকে শিকার করতে আসে, আর তারা নিজেরা পাহাড়ের ঢালে লুকিয়ে থাকে অ্যাম্বুশ করার জন্য। কিন্তু তারা জানতো না প্রিডেটর সবসময় শক্তিশালী শিকার খোঁজে। ফাতে আটকানো দুর্বল টোপ তার পছন্দ নয়, তাই টোপ হিসাবে রাখা লুনার ভাই আপাতত নিরাপদ ছিল। যেমনটা ভাবা হয়েছিল, ফরাসিদের স্কাউট বা পাহারাদার কিছু বুঝে ওঠার আগেই মারা পড়ে। ঘোড়াগুলো ভয় পেয়ে লাফালাফি শুরু করতেই বোঝা গেল বিপদ কাছে। পেছনের পাহারাদাররা নিঃশব্দে রক্তে ভেসে গেল। এরপর শোনা গেল সেই হাড় হিম করা ভারী পায়ের আওয়াজ, বুম বুম বুম। লুনা আর তার ভাই ভয়ে জমে যায়। ধীরে ধীরে অন্ধকারের ভেতর থেকে প্রিডেটরের অবয়ব ফুটে ওঠে। সে এবার আর অদৃশ্য থাকার প্রয়োজন মনে করল না, সরাসরি তার কুৎসিত চেহারা দেখিয়ে দিল। বাতাসে বারুদের গন্ধ শুকে সে বুঝতে পারে এখানে কোনো ঘাপলা আছে। তাই সে সোজা লুনার ভাইদের দিকে না গিয়ে যেদিকে ফরাসিরা লুকিয়েছিল সেদিকে পা বাড়ায়। কিন্তু কয়েক কদম যেতেই খটাস, প্রিডেটর নিজেই একটা ভাল্লুক ধরার ফাঁদে পা দিয়ে বসে। যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। আর এই সুযোগটাই ফরাসিরা খুঁজছিল। তারা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ে, দড়ি টেনে প্রিডেটরকে মাটিতে ফেলে দেয় এবং বিশাল এক জাল ছুঁড়ে তাকে বন্দী করে ফেলে। তারা ভেবেছিল কাজ শেষ, কিন্তু তারা জানতো না তারা কার সাথে পাঙ্গা নিয়েছে। এই মহাজাগতিক শিকারী নিমিষেই বাঁধন ছিঁড়ে ফেলে। এক ফরাসি তাকে ছুরি মারতে গেলে প্রিডেটর সেই লোহার ফাঁদটা দিয়ে তাকে এমন বাড়ি মারে যে সে ভর্তা হয়ে যায়। বাকিরা তখন পেছন থেকে গুলি করা শুরু করে, কিন্তু প্রিডেটরের হাতে ছিল হাইটেক ঢাল। ওই মান্ধাতার আমলের বারুদের বন্দুক তার কিছুই করতে পারল না। শুরু হলো এক নৃশংস গণহত্যা। ফরাসিদের সংখ্যা অনেক বেশি হলেও তারা প্রিডেটরের সামনে কচু কাটা হতে লাগলো। প্রিডেটর যেন তরমুজ কাটার মতো করে তাদের মাথা কাটছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে এক ভাড়াটে সৈন্যের মাথা খারাপ হয়ে যায়। সে কাঁপতে কাঁপতে প্রিডেটরের মুখোশ লক্ষ্য করে গুলি করে, কিন্তু গুলিটা মুখোশে লেগে উল্টো ছিটকে এসে তার নিজেরই প্রাণ কেড়ে নেয়। ফাদের কাছে থাকা সব সৈন্য মারা গেছে দেখে ফরাসিদের সর্দার চিৎকার করে নির্দেশ দিল, ফায়ার, মানে সবাই মিলে একসাথে গুলি চালাও। বন্দুকের গুলির বৃষ্টি শুরু হতেই প্রিডেটর বুঝতে পারে এখানে থাকা নিরাপদ নয়। কিন্তু সে তো আর সাধারণ কেউ নয় যে ভয়ে পালাবে। সে তার হাতের কবজিতে থাকা একটা ডিভাইস চালু করে এবং মুহূর্তের মধ্যে রকেটের গতিতে সোজা আকাশের দিকে উড়ে গিয়ে ধোঁয়ার আড়ালে অদৃশ্য হয়ে যায়। প্রিডেটর চলে যেতেই লুনা বুদ্ধি করে পাশে পড়ে থাকা একটা ভাল্লুক ধরার ফাঁদের ধারালো অংশ গিয়ে নিজের হাতের দড়ি কেটে ফেলে। এরপর ভাই বোন মিলে প্ল্যান করে, ভাই যাবে ঘোড়াগুলো উদ্ধার করতে যাতে তারা দ্রুত পালাতে পারে, আর লুনা যাবে ক্যাম্পে ফিরে তার আদরের কুকুর টাইগারকে বাঁচাতে। ওদিকে ফরাসিরা প্রিডেটরের ফেলে যাওয়া সেই মেটাল রিং বা হাতের বর্মটা খুঁজে পায়। তারা অবাক হয়ে ওটা নাড়াচাড়া করতেই ভেতর থেকে হঠাৎ 3টে লাল রঙের চাকতি বেরিয়ে শূন্যে ভাসতে থাকে। এদিকে লুনা চুপি চুপি ক্যাম্পে ফিরে দেখে ফরাসিরা তল্পি তল্পা গুটিয়ে পালানোর ব্যবস্থা করছে। কিন্তু পালানোর আগে এক
ফরাসি লোক লুনার কুকুরটাকে মেরে মাংস হিসেবে নিয়ে যাওয়ার জন্য ছুরি বের করে, কিন্তু সে জানতো না সিনেমায় হিরোর গায়ে হাত দিলেও বাঁচা যায়, কিন্তু কুকুরের গায়ে হাত দিলে খবর আছে। লুনা যদিও একা, কিন্তু তার জিদ আর সাহসের কাছে ওই আহত ফরাসিরা টিকতেই পারল না। সে চোখের পলকে তাদের শেষ করে দিল এবং কুকুরটাকে বাঁধনমুক্ত করে ইশারা করল পালিয়ে যেতে। লুনা যখন নিজের ক্ষত পরিষ্কার করছিল, তখন এক ফরাসি যার পা কাটা গেছে এবং নড়াছাড়ার ক্ষমতা নেই, সে লুনার সাহায্য চায়। সে বলে যদি লুনা তার রক্তপাত বন্ধ করতে সাহায্য করে তবে সে লুনাকে পিস্তল চালানো শেখাবে। লুনা দেখল লোকটা এমনিতেই মরবে, তাই সে তার কাটা পা থেকে একটা মেটাল রিং খুলে নিজের ব্যাগে রেখে দেয়। এরপর সে তাকে এক বিশেষ কমলা ফুল বা ভেষজ খেতে দেয়, যা খেলে শরীরের তাপমাত্রা কমে যায় এবং রক্ত চলাচল ধীর হয়ে যায়। এরপর লুনা তার কাছ থেকে পিস্তল চালানো শেখে। ওষুধের প্রভাবে ফরাসি লোকটার শরীর বরফের মতো ঠান্ডা হতে শুরু করে। ঠিক তখনই জঙ্গলে খসখস শব্দ। লুনা বিপদ বুঝে সাথে সাথে লুকিয়ে পড়ে। ফরাসি লোকটা পালানোর ক্ষমতা হারিয়ে মরার ভান করে শুয়ে থাকে। আর ঠিক এই ঘটনার মাধ্যমেই লুনা প্রিডেটরকে হারানোর গোপন সূত্রটা পেয়ে যায়। প্রিডেটর সেখানে আসে এবং ইনভিজিবল মোড অফ করে থার্মাল স্ক্যান বা তাপ শনাক্তকারী দৃষ্টি দিয়ে খুঁজতে থাকে। ফরাসি লোকটা ভয়ে দম বন্ধ করে শুয়েছিল, কিন্তু যেহেতু সে ওই কমলা ফুল খেয়েছিল তাই তার শরীর থেকে কোনো তাপ বেরোচ্ছিল না। প্রিডেটরের স্ক্যানারে তাকে মৃত লাশের মতো দেখাচ্ছিল। প্রিডেটর তাকে দেখতে না পেয়ে ভুল করে তার ওপর পা দিয়ে চলে যায়। গাছের আড়াল থেকে লুনা সব দেখছিল। সে বুঝে যায় এই কমলা ফুল খেয়ে শরীরের তাপমাত্রা কমিয়ে ফেললেই এই দানবের চোখ ফাঁকি দেওয়া সম্ভব। লুনা যখন নতুন প্ল্যান করছে, ঠিক তখনই তার পোষা কুকুর টাইগার আবার ফিরে আসে এবং প্রিডেটরকে দেখে ঘেউ ঘেউ শুরু করে। প্রিডেটর সাথে সাথে কুকুরটাকে টার্গেট করে। ঠিক সেই মুহূর্তে লুনার ভাই ঘোড়ায় চড়ে বীরের মতো এন্ট্রি নেয় এবং প্রিডেটরের মুখে আঘাত করে তার মাস্ক বা মুখোশটা ফেলে দেয়। প্রিডেটর রাগ সামলাতে না পেরে কুকুরকে মারার জন্য তার শোল্ডার ক্যানন ফায়ার করে, কিন্তু মাস্ক না থাকায় সেই গুলি দিক বদল করে পাশের একটা গাছে লাগে যেখানে মাস্কের লেজার পয়েন্ট করা ছিল। লুনা বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করে। এরপর শুরু হয় তুমুল লড়াই। প্রিডেটর তার মাস্ক আবার পরে নেয় এবং ঢাল দিয়ে লুনার ভাইয়ের আক্রমণ ঠেকে দেয়। লুনাই ফাঁকে পিস্তল দিয়ে গুলি করতে যায়, কিন্তু অনভিজ্ঞতার কারণে সে বারুদ ভরতেই ভুলে গেছিল। সুযোগ পেয়ে প্রিডেটর লুনার ভাইয়ের ওপর চড়াও হয়। লুনার ভাই দুর্দান্ত লড়াই করছিল, কিন্তু প্রিডেটর যখন দেখল সে শক্তিতে পারছে না, তখন সে তার সেই সম্মানহীন কাজটা আবার করল। অদৃশ্য হয়ে গেল। লুনা বা লুনার ভাই কেউই তাকে দেখতে পাচ্ছিল না। হঠাৎ শূন্য থেকে একটা বর্ষা এসে লুনার ভাইয়ের বুকে ফোড়োপড় করে দেয়। চোখের সামনেই মর্মান্তিক মৃত্যু দেখে লুনা ভয়ে জমে যায়। সে ট্রিগার চাপারও সাহস পাচ্ছিল না। মৃত্যুর আগ মুহূর্তে ভাই নিজের শেষ শক্তি দিয়ে প্রিডেটরকে আঘাত করে এবং লুনাকে ইশারা করে পালিয়ে যেতে বলে। ভাইয়ের আত্মত্যাগে লুনা পালিয়ে নদীতে আসে। সে কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করে এই হত্যার প্রতিশোধ সে নেবেই। কিছুক্ষণ পর লুনা দেখে ফরাসিদের সর্দার নদীতে নিজের ক্ষত ধুচ্ছে। লুনা তাকে মেরে ফেলতে পারত, কিন্তু তার মাথায় এক ভয়ঙ্কর প্ল্যান আসে। সে ফরাসি সর্দারকে পেছন থেকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং তার একটা পা কেটে বিচ্ছিন্ন করে দেয়। এরপর সে ওই ফরাসি সর্দারকে টোপ হিসেবে ব্যবহার করে। লুনা নিজে সেই শরীর ঠান্ডা করা কমলা ফুল খেয়ে নেয় আর সর্দারের হাতে একটা খালি বন্দুক ধরিয়ে বসিয়ে রাখে। প্রিডেটর হিট সিগন্যাল বা তাপ দেখে সেখানে চলে আসে। সে ঠান্ডা শরীরে লুনাকে দেখতে পায় না। তার নজর যায় গরম রক্তের ফরাসি সর্দারের দিকে। যেই না নিচু হয়েছে, লুনা পেছন থেকে পিস্তল দিয়ে এক শট সরাসরি প্রিডেটরের মুখোশে। মুখোশ ছিটকে পড়ে যায়। লুনা দৌড়ে গিয়ে মুখোশটা কুড়িয়ে নেয় এবং জঙ্গলের গভীরে দৌড় দেয়। প্রিডেটর অপমানিত হয়ে তাকে ধাওয়া করে। লুনা তাকে টেনে নিয়ে যায় জলাভূমির দিকে, যেখানে সে আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিল। প্রিডেটর সেখানে পৌঁছে দেখে ফরাসি সর্দারের কাটা মাথা পড়ে আছে। সে সতর্ক হয়ে যায়, গাছের ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে, কিন্তু প্রিডেটরের শক্তির কাছে সে কিছু না। প্রিডেটর তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং মারার জন্য বর্ষা বের করে। ঠিক তখনই আবার সেই কুকুর পেছন থেকে প্রিডেটরকে কামড়ে ধরে। এই সুযোগে লুনা দৌড়ে গিয়ে প্রিডেটরকে একটা গর্তে ফেলার চেষ্টা করে। শুরু হয় এক অসম লড়াই। প্রিডেটর লুনাকে নির্মমভাবে মারতে থাকে। লুনার হাতে থাকা বর্ষাও ভেঙে যায়, কিন্তু লুনা হার মানে না। সে প্রিডেটরের ঢালের ধারালো ব্লেডের ফাঁকে নিজের শরীর বাঁচিয়ে প্রিডেটরেরই দাঁত ভেঙে তাকে আঘাত করে। এরপর কুকুর আর লুনা মিলে প্রিডেটরকে কাদাময় একটা গভীর গর্তে ফেলে দেয়। লুনা ভাবে সব শেষ, কিন্তু না, এই বিনে গ্রহের দানব কাদা থুড়ে আবার উঠে দাঁড়ায়। লুনা এবার তার শেষ চাল চালে। সে প্রিডেটরের সেই বায়োমাস্কটা প্রিডেটরের দিকেই তাক করে তাকে মারার জন্য উস্কানি দেয়। প্রিডেটর রেগে গিয়ে গুলি করে, কিন্তু সে ভুলে গেছিল তার নিজের প্রযুক্তির কথা। মাস্কের টার্গেট লক করা ছিল প্রিডেটরের নিজের দিকেই। স্মার্ট বুলেটটি ঘুরে এসে সরাসরি প্রিডেটরের মাথায় আঘাত করে। বুম! মুহূর্তের মধ্যে মহাশক্তিশালী শিকারী নিজের অস্ত্রেই নিজেই শেষ হয়ে গেল। লুনা তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিল। পরদিন সকালে লুনা প্রিডেটরের কাটা মাথা আর সেই পিস্তলটা নিয়ে তার গোত্রে ফিরে আসে। যে মেয়েটাকে সবাই দুর্বল ভাবত, আজ সেই গোত্রের নতুন ওয়ার চিফ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমাকে পরের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর প্রিডেটর সিরিজের বাকি মুভিগুলোর গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। টাটা।